মন্দিরে গিয়ে মৌলি বাণীর সাথে খারাপ ব্যবহার করলে সেইখানে মৌলি সমস্ত চক্রান্ত বুঝে মৌলিকে পুজো মণ্ডপে কষিয়ে থাপ্পড় মারল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেই বাণী ফুলের দোকানে গিয়ে যখন ফুল কিনতে যায় তখন হঠাৎ করে ফুলের দোকানে পেপারে দেখতে পায় সে মৌলি আর অনিরুদ্ধর ছবিগুলি। সেটা দেখে অবাক হয়ে যায়। এদিকে হঠাৎ করে চিৎকার শুনে বলতে লাগলো, এটা তো মিস্টার চ্যাটার্জি এর কণ্ঠক। মিস্টার চ্যাটার্জির আবার কি হলো? এই বলে ছুটে আসে সেখানে। আর এসে দেখতে পায় সমস্ত দেওয়ালে দেওয়ালে সেই মৌলির আর অনিরুদ্ধর সেই ছবিগুলি। তখন মৌলি বলতে লাগলো, এসব এসব কি? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমি বেস্ট বুঝতে পারছি ও আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এই কাজটা করেছে। একবার শুধু আমি প্রমাণ পাই, তারপর দেখো ওর বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। এদিকে বাণী সমস্ত দেওয়ালে পোস্টারগুলি যখন ছিঁড়ে ফেলতে লাগলো তখন হঠাৎ করে একটা অটো এসে মৌলির মুখে আবারও কতগুলি ছবি ছুঁড়ে মারে বাণীর মুখে। বাণী তখন পড়ে যেতে লাগলে অনিরুদ্ধ তাড়াতাড়ি গিয়ে ধরে ধরে ফেলে। এরপরে দেখতে পায় অনেকগুলি ছবি আর সমস্ত ছবিতে সে মৌলির আর অনিরুদ্ধের ছবিগুলি। তখনই বাণী বলতে লাগলো, এসব কি? এইদিকে সেই ছবিগুলি ছুঁড়ে মারে বিদ্যুৎ। বিদ্যুৎ তখন হাসতে থাকে আর বলতে লাগলো, আমার পেয়ারি বাণী, এবার ঠেলা সামলাও। কি করে তুমি অনিরুদ্ধকে বাঁচাও সেটা আমি দেখে নেব, দেখো। বাণী তখন বলতে লাগলো, সবটা তো দেখতে পাচ্ছি, কিন্তু এই সত্যতা তো আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি জানি আমি একবার আপনাকে ভুল বুঝেছিলাম। তার জন্য আমাকে ভুলের মাসুলটা দিতে হচ্ছে। আর এখন যদি স্বয়ং ভোলানাথও এসে বলে যে আপনি এসব কাজের সাথে জড়িত, এগুলি আপনি ইচ্ছাকৃত করেছেন, আমি বিশ্বাস করব না। কারণ আপনি যে কেমন সেটা আমি বুঝতে পারছি। এটা আপনাকে ফাঁসানো হয়েছে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো? তখনই বাণী বলতে লাগলো, হ্যাঁ, আর ৫ টা মানুষের মতো আমাদের বিবাহিত জীবনটা স্বাভাবিক না। তারপরও আমি আপনাকে বিশ্বাস করি। এদিকে অনিরুদ্ধ বড্ড টেনশন করতে থাকে আর বলতে লাগলো, আমি কি করব? কি করে আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আপনি একদম ভয় পাবেন না। আমি আপনার সাথে আছি। আমরা না দুজনে একসাথে থেকে প্রমাণিত করব যে আপনিই ঠিক। ওই মৌলি ম্যাডাম যে কাজগুলি করেছে সেগুলি ভুল। ও আপনাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, আমি না ভুল করেছি। আমি এইভাবে মৌলিকে বিশ্বাস করা উচিত হয়নি। তখন বানি বলতে লাগলো, এতে আপনার তো কোনো দোষ নেই। একটা মানুষ বিপদে পড়েছে, আপনি সাহায্য করেছেন। কিন্তু ও যে চক্রান্ত করবে সেটা কি আপনি আগে থেকে জানতেন? তাহলে আপনি ভুল কোথায় করেছেন? তখনই সেই মুহূর্তে প্রিন্সেস এসে বলতে লাগলো, দেখো বাবা, আমি একটা ছবি এঁকেছি। তুমি, মাম্মা, তারপর দিদুন, ভালো দিদুন সবার আমরা একসাথে। তখন ছবিটা দেখে অনিরুদ্ধ বলতে লাগলো, এই তো আমার গুড প্রিন্সেস, খুব সুন্দর হয়েছে। এরপরে মৌলি মন্দিরে যাওয়ার জন্য ফুলের মালা গাঁথতে থাকে। আর তখনই সেখানে তানিয়া এসে বলতে লাগলো, মাম্মা, দেখো আমি একটা শিব ঠাকুর বানিয়েছি। এটা মন্দিরে গিয়ে তুমি কিন্তু পুজো করবে। বানি তখন বলতে লাগলো, তুই মাটি পেলি কোথায় রে মা? তখনই বানির মা এসে বলতে লাগলো, আমি এনে দিয়েছি মাটিটা। আর কিন্তু মূর্তিটা কিন্তু ও নিজে বানিয়েছে। তখন প্রিন্সেস বলতে লাগলো, মা তুমি আমাকে সাজিয়ে দেবে না? এইদিকে মন্দিরে অ্যানাউন্স করতে থাকে পুজোর সময় হয়ে গেছে। তখন বানিরা সবাই মন্দিরে পুজোতে চলে যায়। আর খুব সুন্দর করে তারা প্রিন্সেসকে সাজিয়েছে অর্ধনারীশ্বর। আর সেটা দেখে না তানিয়া খুব খুশি হয়েছে আর বলতে লাগলো, মামা মামাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অন্যদিকে দেখা যায় সেখানে পুজো দিতে যাওয়া বাকিরা বলতে লাগলো, ওই ছেলেটা অনিরুদ্ধ চ্যাটার্জি অনেক খারাপ লোক। ছেলেটা না একদম বাজে। এ কথাটা বললে অনিরুদ্ধর মনটা তখন খারাপ হয়ে যাবে। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আপনি মাথা নত করে কেন থাকবেন? আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন। কারণ আপনি কোনো অন্যায় করেননি। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আর সেটা খুব তাড়াতাড়ি। তখন সাথীও বলতে লাগলো, হ্যাঁ, অনিরুদ্ধ, তুই কেন মাথা নত করে থাকবি? তুই তো কোনো অন্যায় করিসনি। অন্যদিকে দেখা যায় সেই একই মন্দিরে পুজো দিতে আসে ঈশানী, মৌলি, নয়নতারারা। ঈশানী তখন মন্দিরে এসে বলতে লাগলো, হে মহেশ্বর, তুমি সবাইকে রক্ষা করো। আর ঈশানী সেই মন্দিরে কাঙালিদের ভোজের আয়োজন করে। এদিকে মৌলি সেটা একদম পছন্দ হয় না। মৌলি তখন বলতে লাগলো, দেখো, দেখো গ্র্যান্ডমানি, ওদের দেখলে না আমার গা জ্বলে যাচ্ছে। মা যে কেন ওগুলোকে খাওয়ার ব্যবস্থা করেছে? তখন নয়নতারা বলতে লাগলো, শুনো দিদিভাই, মায়ের কথা মতো হয়ে থাকতে হবে তো। কোনো একটা কাজ করতে হলে তো গুড গার্ল হতে হয়। তাই এখন মা যেটা করছে সেটা মেনে নাও। বাকিটা পরে না হয় আমরা ব্যবস্থা করব। এদিকে হঠাৎ করে ঈশানী দেখতে পায় সাথীকে। আর দেখেই
সাথী বলে চিৎকার করে উঠে এসে তারপরে সাথীর কাছে গিয়ে বলতে লাগলো, "সাথী তুমি এখানে? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি জনে, জনে আমি জিজ্ঞাসা করেছি। এইভাবে আজকে মহেশ্বর তোমাকে আমার কাছে মিলিয়ে দেবে সেটা আমি ভাবিনি। সাথী বাড়ি ফিরে চলো।" সাথী তখন বলতে লাগলো, "একবারে ওই বাড়ির চৌকাঠ পের হয়ে আমি এসেছি আর ২য় বার আমি ফিরে যাব না।" তখন বলতে লাগলো, "আমি তোমাকে বন্ধুত্বের দাবি নিয়ে বলছি কিন্তু" সাথী কোনো কথাই বলে না। ঈশানী তখন বলতে লাগলো, "আমি বুঝতে পারছি তুমি বাড়ি ফিরে যাবে না। আজকে আমি মন্দিরে কাঙালিদের জন্য না আ ভোজনের আয়োজন করেছি। আমি ওই দিকটা সামলে আসি।" আর তখন সেখানে চলে আসে প্রিন্সেস। আর প্রিন্সেস এসে বলতে লাগলো, "মাম্মা আমরা না নাচের ওখানে নাম লিখিয়ে এসেছি দিদুনের সাথে গিয়ে। আমি নাচ করব।" তখন সেই ঈশানী বলতে লাগলো, "কি হয়েছে? পত্রিকায় আমি অনিরুদ্ধর সাথে মৌলির ছবি দেখেছি। আমি কিন্তু কোনো দোষারোপ করছি না। আমি শুধু সত্যিটা জানতে চাইছি।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমি এখন সত্যিটা বলতে পারব না। কারণ মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত প্রমাণটা হাতে আসে।" এদিকে মৌলি ভয় পেতে থাকে সত্যিটা না তার মাকে বলে দে। মৌলি তখন দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এরপরে ঈশানী বলতে লাগলো, "ঠিক আছে তোমরা কিন্তু এখান থেকে যাবে না। আমি ওখানে খাবারের ওখানে গিয়ে একটু কথা বলে আসি।" এদিকে প্রিন্সেসের নাচের প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রিন্সেস তখন স্টেজে না প্রোগ্রাম করার জন্য চলে যায়। অন্যদিকে এ ঈশানী এসে সে কাঙালিদের সাথে কথা বলতে থাকে। আর বলতে লাগলো, "আপনারা কিন্তু যা প্রয়োজন হয় আমাকে বলবেন। আপনারা খাওয়া-দাওয়া করে তারপরে এখান থেকে যাবেন।" অন্যদিকে মৌলি সেটা একদম সহ্য করতে পারে না। মৌলি তখন বলতে লাগলো, "এসব না আমার একদম ভালো লাগছে না। মামা এটা একদম বাড়াবাড়ি শুরু করে দিয়েছে।" এদিকে বানি বলতে লাগলো, "দেখো আমাদের মেয়ে না আজকে কিন্তু দেখবে খুব সুন্দর করে নাচ করবে আমি জানি।" এদিকে তো নাচ শুরু হয়ে গেছে প্রিন্সেসের। প্রিন্সেস খুব সুন্দর করে নাচ করতে থাকে। আর প্রিন্সেসের নাচ দেখে সবাই খুব খুশি। অন্যদিকে কুসুম আর বিদ্যুৎও সেখানে চলে আসে। কুসুম তখন বলতে লাগলো, "কি সুন্দর লাইটিং করছে। এখানে ভিডিও করলে না খুব সুন্দর হবে।" বিদ্যুৎ তখন রেগে গিয়ে বলতে লাগলো, কি করছো? যেখানে সেখানে ভিডিও করা ছাড়া তোমার কি কাজ নেই?" এদিকে তো নয়নতারা অনেকবার বাড়িতে খাবার খেয়ে তারপরে পুজো দিতে এসেছে। বান্টি তখন বলতে লাগলো, "ও তুমি তো অনেক খাবার খেয়েছো। এখন পুজো দিতে এসেছো মিথ্যে কথা বলে?" নয়নতারা তখন বলতে লাগলো, "শোন বান্টি একদম বাজে কথা বলবি না। এখানে কিন্তু বাজে কথা বললে কিন্তু তোর এমন অবস্থা করব না মুখে সেলুটেপ লাগিয়ে দেব।" এদিকে তানিয়ার নাচ দেখে রীতিমতো সবাই খুব খুশি হয়ে যায়। তারপর জাজরা সবার থেকে তানিয়াকে ১ম ঘোষণা করে। আর বলতে লাগলো, "তানিয়াই আজকে সবথেকে সুন্দর নাচ করেছে।" অন্যদিকে বিদ্যুৎ তখন বলতে লাগলো, "শোনো, কাজের কাজ তো কিচ্ছু করতে পারো না। এখানে শুধু তুমি ভিডিও আর ভিডিও করতে থাকো।" এদিকে ঈশানীও খুব খুশি হয়ে যায় তানিয়ার নাচ দেখে। তারপরে জাজরা আ তানিয়াকে ১ম পুরস্কার দেওয়ার জন্য ডাকতে থাকে আর বলতে লাগলো, "আজকে তানিয়ার নাচে সবথেকে সুন্দর হয়েছে।" তানিয়া তখন খুব সুন্দর দৌড়ে চলে যায় স্টেজে। তানিয়াকে ৳২,০০০ পুরস্কার দেওয়া হয়, এমনকি গোল্ড মেডেলও দেওয়া হয়। অন্যদিকে মৌলি সেটা সহ্য করতে না পেরে বাণীর কাছে এসে বলতে লাগলো, "বাহ! বাহ বাণী তুমি তো ভালোই ধান্দা শুরু করে দিয়েছো। এদিকে বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করেছো, অন্যদিকে মেয়েকে নাচিয়েও টাকা ইনকাম করছো। তোমার কত টাকার দরকার?" যা শুনে ঈশানী রেগে যায়। ঈশানী তখন বলতে লাগলো, "অভদ্রের মতো তুমি কিভাবে কথা বলছো?" কাঙালিরাও তখন বলতে লাগলো, "ওর নাকি ভদ্র ফ্যামিলির মেয়ে আর ওর ব্যবহার দেখো। ও যে সংসারে যাবে সেই সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে।" তখন মৌলি রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার আর একটা বাজে কথা বললে কিন্তু তোমাদের আজকে আমি খাওয়ারটাই কেড়ে নেব। তোমাদেরকে খেতে দেব না।" বানি তখন বলতে লাগলো, "এই মৌলি তুমি এভাবে ওদের মুখের খাবার কেড়ে নিতে পারো না।" ঈশানী তখন প্রচন্ড রেগে যায় মৌলির উপরে আর বলতে লাগলো, "সবসময় তোমার বেয়াদবি। এটা না আর সহ্য করা যাচ্ছে না।" তখন পুজো মণ্ডপে সবার সামনে কষিয়ে থাপ্পড় মারে মৌলিকে ঈশা।